খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে জানালেন ডাক্তার জাহিদ, বোর্ডের সিদ্ধান্তে চিকিৎসায় কিছুটা পরিবর্তন। রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে জুলাইয়ের শেষে। সংক্রমণ বাড়ায় নির্দেশনা থাকলেও অধিকাংশ হাসপাতালে চালু হয়নি করোনা কর্নার। সীমান্তে কিছুতেই ঠেকানো যাচ্ছে না পুশিন। ৩৮ দিনে ঠেলে পাঠানো হয়েছে প্রায় ২,০০০। বিজেপির সক্ষমতা ও দৃঢ়তা বাড়ানোর তাগিদ। বগুড়ায় নিরাময় কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নির্যাতন, থেরাপিস্টদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। এবং ইরানে হামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। নেতানিয়াহুকে অব্যাহত সমর্থন, শুক্রবার জাতিসংঘের জরুরি বৈঠক। স্বাগত। এখন বাজারের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে, তবে কি ধরনের পরিবর্তন তা পরে জানানো হবে। ব্রিফিংয়ে এমনই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আপাতত নিজ বাসভবনে খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সানি মৃধা। লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েক ঘন্টা পরীক্ষা নিরীক্ষা শেষে যখন গুলশানের বাসায় ফেরেন তখন রাত 1:45। খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর তার বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল। নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলেও জানান জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, তবে কি ধরনের পরিবর্তন সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন। গেল 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সানি মৃধা, এখন ঢাকা। 14 জুনের মধ্যে সব হাসপাতালে করোনা কর্নার চালুর নির্দেশনা দেয়া হলেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল ছাড়া বাকিগুলো অপ্রস্তুত। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা কর্নারের জন্য এখনও স্থান নির্ধারণ হয়নি। আপাতত গাইনি বিভাগের রোগীদের অন্যত্র সরিয়ে করোনা আইসোলেশন ওয়ার্ডের কাজ চলছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটির তুলনায় ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। দক্ষিণের বাসিন্দারা বলছেন, দক্ষিণ সিটির অচলাবস্থায় গতি হারিয়েছে মশক নিধন কার্যক্রম। আরও জানাচ্ছেন দেলোয়ার দুলন। চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু বেড়েছে তার আগের মাসের চেয়ে দ্বিগুণ হারে, যা স্পষ্ট বার্তা দেয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। ঝুঁকি বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টও। থেমে থেমে বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতার আধিক্য ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক করে তুলছে। উত্তরের তুলনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর হার বেশি। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, ওইখানে যে আক্রান্ত হয়ে গেছে। সমস্ত শরীরে ব্যথা, এরপর রাতের বেলা কাঁপাইয়া জ্বর আসলো। জ্বর আসছিল, পরে ওষুধ খাওয়াইছি, কমছে জ্বর। কমার পরে আবার দেখি বমি করতে আসছে। বহির্বিভাগে বেড়েছে রোগীর চাপ, যাদের অধিকাংশই মৌসুমী রোগে ভুগছেন। ওষুধ খাওয়ার পরে কিছুটা জ্বরটা কমছে, কিন্তু পায়ে ব্যথা চলে গেছে। 15-20 দিন থেকে আমার
ঠান্ডা কাশি। বাবুর ঠান্ডা কাশি জ্বর 4 দিন ধরে ভর্তি আছি। এভাবে চলতে থাকলে আগামী জুলাই মাসের শেষ দিকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠছে। ডেঙ্গুর যে ক্লিনিক্যাল যে প্যাটার্ন সেটা সাধারণত জ্বর দিয়ে শুরু হয় এবং উচ্চমাত্রার জ্বরই থাকে। তবে এটা খুব স্বল্পমেয়াদী হতে পারে, 1 দিন বা 2 দিন এরকম হতে পারে। এটা বুঝতে বুঝতেই তারপরে দেখা যায় যে ডেঙ্গু রোগীদের জ্বর কমে যায়, তখন অন্যান্য উপসর্গগুলি সামনে চলে আসে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না। করোনা পরিস্থিতি মোকাবিলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার। তবে তা এখনও চালু হয়নি সব হাসপাতালে। এই যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করা হচ্ছে। করোনা সংক্রমণকে মাথায় রেখে মুগদা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে গুরুতর রোগীদের জন্য প্রস্তুত রয়েছে 20 শয্যার আইসিইউ। প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য আমাদের আর্টিফিশিয়াল মেশিন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব দুইটাই চালু আছে। সারা দেশে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী রোগ করোনা। জনমনে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। এমন তথ্য জানিয়ে চিকিৎসকরা বলছেন বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক নয়, তবে সতর্ক না হলে বাড়তে পারে প্রাণঘাতী রোগ দুটির সংক্রমণ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। নোয়াখালীতে কিট ও মেশিন সংকটে থমকে আছে করোনা পরীক্ষার কার্যক্রম। জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে রোগীরা এলেও পরীক্ষা না করেই ফিরে যেতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সংকট কাটিয়ে উঠলেই করোনার পরীক্ষা কার্যক্রম আবারও চালু সম্ভব। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে দীর্ঘদিন ধরে রয়েছে কিট সংকট, নষ্ট RT-PCR মেশিনও। এতে বিপাকে পড়েছেন রোগীরা। রোগী ও স্বজনরা জানান নোয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে রোগীদের নমুনা পরীক্ষা করা হতো। তবে মেশিন নষ্ট থাকায় উপসর্গ নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। এখানে কোনো করোনার টেস্ট করানো যাচ্ছে না, তাদের সরঞ্জাম যা আছে সেটাও নষ্ট। এদের কাছে আসলে এরা সবাই বলে যে করোনা এখনো নোয়াখালীতে পরীক্ষা চালু হয় নাই, এবং যদি পরীক্ষা চালু না হয় তাহলে কিভাবে রোগীটা ট্রিটমেন্ট নেবে। 2022 সালের পর থেকে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী না আসায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ হয়ে যায় নমুনা পরীক্ষার কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল হয়েছে বলে জানান ল্যাব সংশ্লিষ্টরা। ইলেকট্রিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান সকল কিছু অকেজো অবস্থায় থাকার কারণে এখন এগুলো মেরামতের প্রয়োজন। বর্তমানে এখন এই মেশিনে ক্যালিব্রেশন প্রয়োজন। যদি ক্যালিব্রেশন ঠিক হয় আমরা এই কোভিডের প্রাদুর্ভাব যেহেতু আবার দেখা দিয়েছে আমরা আবার টেস্ট করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেশিন সচল করতে স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। কিটের জন্য অবশ্য আমাকে CDC থেকে ফোন করছে, কিট দিতে চাচ্ছে তারা। তা আমরা বলেছি হ্যাঁ আমরা মেশিনের কাজ করতেছি, মেশিন যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমরা কিট সংগ্রহ করে অবশ্যই নোয়াখালীতে করোনা নির্ণয়ের কাজটা শুরু করতে পারবো। ল্যাবগুলো প্রস্তুত হয়নি, সেই জন্য আপাতত পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা কিটের চাহিদা দিয়েছি, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন কিট, তো ওটা পেলে আমরা পরীক্ষা শুরু করব। কোভিড সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে হয়তো দেখা যাবে আমরা উপজেলা পর্যায়ে অনেকগুলো রোগীকে উপজেলা হেলথ কমপ্লেক্সেই চিকিৎসা দিতে সমর্থ হব। দ্রুত অচল মেশিনগুলো সচল ও কিট সরবরাহ করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এখন নোয়াখালী। গেল 38 দিনে বাংলাদেশে প্রায় 2000 পুশিন করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মত, পুশিন ঠেকাতে বিজেপির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে পুশব্যাকও করতে হবে। আরও জানাচ্ছেন নাইম আবির।
ভিসা বন্ধ দিয়ে শুরু, এরপর দূতাবাসে হামলা, সীমান্ত উত্তেজনা, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, আমদানিতে নিয়ন্ত্রণ। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে এভাবেই টানাপোড়েন চলছে ভারতের, যার সবশেষ সংযোজন পুশিন। আগের বৈঠকগুলোতে দুদেশেরই যে বক্তব্য, ভালো সম্পর্ক চাওয়া, ন্যায্যতার সম্পর্ক তৈরি করা, তা থেকে যাচ্ছে কথাতেই। বিজিবি বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক কূটনৈতিক বার্তা পাঠিয়েও কোনো কাজ হয়নি। উল্টো বেড়েছে পুশিন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টাকে তাই বলতে হয়েছে, ঠেকানো যাচ্ছে না পুশিন। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। 1951 সালে শরণার্থী কনভেনশনের 33-এর 1 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না যেখানে তার প্রাণ বা স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের প্রোটোকল 4 অনুযায়ী শরণার্থীদের সমষ্টিগত বহিষ্কার নিষিদ্ধ। অথচ পুশিন প্রক্রিয়ায় ব্যক্তিদের কোনো আইন প্রক্রিয়া ছাড়াই ঠেলে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন। ভারত যে প্রক্রিয়ায় যে তথাকথিত পুশব্যাক বা পুশিন করছে বাংলাদেশে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন এবং সবচেয়ে বড় কথা মানবাধিকারেরও লঙ্ঘন। কোনো রাষ্ট্রই আপনার এভাবে মানুষকে বর্ডারের রাতের অন্ধকারে একদল মানুষকে তারা জোর করে অপর দেশে প্রবেশ করিয়ে দিতে পারে না। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনের মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখা ভারতের নতুন কৌশল বলছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার মত, এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে হবে। আমরা এটিকে আন্তর্জাতিক ফোরামে তুলতে পারি। এটি ভারতের উপর এক ধরনের চাপ তৈরি করবে। ভারত যেভাবে আমাদের উপর চাপ তৈরি করতে চাইছে, আমরা অন্তত কূটনৈতিকভাবে সেটি করতে পারি যে ভারতের উপর চাপ তৈরি করার জন্য এটার আন্তর্জাতিকীকরণ। পুশিন রোধে ইতিমধ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুশিন ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে পুশ ব্যাকও করতে হবে। দৃঢ়তার সাথে তাদেরকে বলতে হবে যে কোনো অবস্থাতেই তোমরা এভাবে পুশ ইন করতে পারো না, এটা মানবতা বা আইন, আন্তর্জাতিক আইনে এটা অ্যালাউ করে না। শারীরিক ভাষা এবং দাপ্তরিক ভাষায় যদি কাজ না হয় তাহলে অবশ্যই তাদেরকে বিকল্প পন্থায় তাদেরকে আবার যখন পুশ ব্যাক করা হবে তখন তারা বুঝে যাবে যে এইভাবে আমরা সাকসেসফুল হতে পারবো না। কোনো দেশের নাগরিক অবৈধভাবে অন্য দেশে থাকলে তাকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট পন্থা আছে, কিন্তু পুশিন বাড়তে থাকায় ঢাকা দিল্লির চলতি সম্পর্কে বাড়াচ্ছে অস্বস্তি। আন্তর্জাতিক আইন বা মানবাধিকারের প্রতি যদি কারো শ্রদ্ধাবোধ থাকে তাহলে তাদেরকে এভাবে পুশিন করার কথা না। এই ধরনের কাজকর্মগুলো যখন চলে তখন স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে একটা আস্থার সংকট হয়। আমাদের মধ্যে এখন আমি মনে করি যে আস্থার সংকটটা তৈরি হয়েছে। গেল 7 মে থেকে 15 জুন পর্যন্ত 38 দিনে প্রায় 2000 পুশিনের ঘটনা ঘটেছে। নাইম আবির, এখন, ঢাকা। নদীর পানি প্রবাহ নিরবচ্ছিন্ন রেখে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশও দেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কোনোভাবেই পানি প্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না। এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকায় জনসংখ্যা পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শুধু সেতু নির্মাণ করলেই হবে না, এটি জনগণের জন্য বিপদ ডেকে আনছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। এ সময় আন্তর্জাতিক সংযোগকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট হাব তৈরি করা হবে যা নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করবে। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিরাময় কেন্দ্রে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশু বিকাশ কেন্দ্র নামে বেসরকারি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু শিশু নির্যাতনই নয়, থেরাপিস্টদের হয়রানিরও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানের কেউই। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তারা। রাজীব সেলিমের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসায় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় গড়ে ওঠে শিশু বিকাশ কেন্দ্র। কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে অলাভজনক দাবি করলেও প্রতি শিশুর জন্য মাসে নেওয়া হয় 20 থেকে 30 হাজার টাকা। মোটা অঙ্কের টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উল্টো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মারধর, টাকা নিয়ে থেরাপি না দেয়া, এমনকি আবাসিকের শিশুদের খাবারের মান নিয়ে উঠেছে অভিযোগ।
আমার বাচ্চার তো প্রায় জ্বর লাগেই থাকতো, আমার বাচ্চা চুলে হাত দিতে দিত না, কারণ ওরা চুল ধরে মারতো, আমার বাচ্চাকে চুল ধরে টানতো। এখানে আসে যদি আমার বাচ্চা চিকিৎসা না পায়, মারধর খায়, আবার আপনার মনে করেন যে টাকাও যাচ্ছে 6 মাসে 20,000 টাকা করে নিচ্ছে ওনারা। কেন? ওনারা অবশ্যই চিকিৎসা তো ঠিকভাবে করবে, না করে তো ওরা করতেছে না। একটা সময় যখন দেখলাম যে অনেক বাচ্চার গায়ে আঘাতের চিহ্ন আছে, আমার বাচ্চাও যাইতে অনেক সময় ভয় পাইতো। এই বিষয়টা যখন আমি সন্দিহান হয়ে পড়ি, তারপরে আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি। শিশু নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি চাকরি ছেড়েছেন প্রতিষ্ঠানটির কয়েকজন থেরাপিস্ট। পাইপ দিয়ে এসে পাড়ায় ধরে পিটাইতো, মানে এটা আসলে দেখে আমার কিছু কিছু সময় আমার চোখ দিয়ে পানি চলে আসতো। এখন ওনাদের প্রতিষ্ঠানে আমি আছি, আমি তো না করতে পারি না। আমি অনেকবার না করছি, ভাই এইভাবে মারেন, এইভাবে মারেন, একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো উনি হাইসা হাইসা আমাকে বলতো যে থেরাপি দিতেছি। আমাকে উপর থেকে ফোন দিয়ে বলে দিত যে প্যারেন্টসরা যাচ্ছে, তুমি একটু তাদেরকে ম্যানেজ করো। কিন্তু আসলে আমার কাছে সে আঘাত পাই নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাকে সেটা ম্যানেজ করতে হতো, মানে মিথ্যা বলতে হতো, সোজা কথা। অভিযোগের বাস্তবতা খুঁজতে গেলে থেমে যেতে হয় শিশু বিকাশ কেন্দ্রের দরজাতেই। জানানো হয় পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। পরে অনুমতি মিললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিচালক। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিছু অ্যাডভাইজার আছে, হ্যাঁ, তো তাদের সাথে আমি কথা বলার পর তারা আমাকে এতটুকু পারমিশন দিয়েছে যে তাদের সাথে আপনি কথা বলেন, তারা কি বলে তাদের কথা অ্যান্সার দেন। তাদের কাছ থেকে এখন আমি এই পারমিশন পাই নাই যে আমি ভিডিওতে কোনো কথা বলবো। এদিকে শিশু বিকাশ কেন্দ্রে নিয়োগ চুক্তিপত্রের বেড়াজালে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন থেরাপিস্টরা। কারো শিক্ষাগত যোগ্যতার মূল সনদ আটকে রেখেছেন, কাউকে পাঠানো হয়েছে উকিল নোটিশ, এমনকি কারো নামে দেয়া হয়েছে মিথ্যা মামলা। আমি লিগ্যাল এইডে গেছিলাম, একটা সাধারণ অভিযোগ করছি যে আমার সার্টিফিকেটগুলো যেন ওখান থেকে উঠাই দেওয়া হয়, চাকরি করব না। তখন লিগ্যাল এইড ওনাদের একটা নোটিশ পাঠায় যে আমাকে যেন পেপারসগুলো ফেরত দেওয়া হয়। সেই নোটিশ দেখে তারা গিয়ে আমার নামে মামলা করে প্রতারণা করছি, তাদের সঙ্গে এরকম ডিট ভঙ্গ করছি। প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে থাকা বগুড়া শিশু বিকাশ কেন্দ্র ও নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসেবিলিটি ম্যানেজমেন্ট সেন্টার নাম দুটি বগুড়ার সমাজসেবা কার্যালয়ের অজানা। আবার দুটি সাইনবোর্ডেই লেখা একই রেজিস্ট্রেশন নম্বর, তবে নম্বরটি সমাজসেবা কার্যালয় থেকে প্রেরণা নামে নিবন্ধিত। এখানেও জালিয়াতির আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি। আমরা অবশ্যই দ্রুত এই বিষয়টা তদন্ত করব। তদন্ত করে যদি দেখি যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরে যদি এটা কিছু করে, তাহলে আমরা আমাদের স্বেচ্ছাসেবী আইন 1961 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 2016 সাল থেকে নানা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবকদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। ভর্তির জন্য শিশু প্রতি নেওয়া হয় 25 থেকে 30,000 টাকা। রাজীব সেলিম, এখন বগুড়া। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ঝালকাঠির প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর আগে স্থাপন করা হয় ডিজিটাল হাজিরা মেশিন, কিন্তু স্থাপনের পর থেকেই কার্যত অচল হয়ে পড়ে আছে এসব যন্ত্র। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দুর্নীতি, তদারকির অভাব আর নিম্নমানের যন্ত্রাংশ সরবরাহ করায় ডিজিটাল হাজিরা মেশিন কাজে আসেনি। আরও জানাচ্ছেন আলামিন তালুকদার। 2019 সালে স্লিপ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার 584টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন। শুরুতে 1-2 মাস চললেও এখন 5 বছর ধরে বন্ধ এই ডিভাইসের ব্যবহার। জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোর এখন এমন চিত্র। প্রতিটি স্কুল থেকে মেশিন স্থাপনের জন্য নেওয়া হয় 29,000 টাকা করে, অথচ বাস্তবে প্রতিটি মেশিনের দাম ছিল মাত্র 10,000 টাকার মতো। শিক্ষকদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় কোনো যাচাই বাছাই ছাড়াই নিম্নমানের যন্ত্র সরবরাহ করা হয়, বাধ্য করা হয় অতিরিক্ত অর্থ দিতে, কিন্তু দেয়া হয়নি কোনো রসিদ বা ভাউচার। যদি ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে, তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে, যে একটু দেরি করে গেলাম। এটা থাকলে হচ্ছে গিয়ে আমাদের জন্য ভালো হতো, আমাদের যথাসময় আসাটা মানে এবং আসা যাওয়া, যে আমাদের কাজের সময়টা এটা মানে নিশ্চিত করা যেত আর কি। এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে, যার কারণে আমাদের এই মেশিনগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। অদ্যাবধি এই মেশিনগুলো অচল অবস্থায় আছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে শিক্ষকদের হাজিরা মনিটরিং সহ উপস্থিতি নিশ্চিত করা যেত বলে জানান জেলা শিক্ষা বিভাগের এই কর্মকর্তা। যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল, কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম। যদি এটি আরও সুন্দরভাবে এই প্রকল্পটি বর্তমান
অবস্থায় বাস্তবায়িত হয় তাহলে আমরা এটির একটি সুফল ভোগ করতে পারব। বায়োমেট্রিক এই ডিভাইস স্থাপনে ব্যয় হয় ১,৭২,২৮,০০০ টাকা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। পঞ্চগড়ের মৃতপ্রায় টাঙ্গন নদীর উপর দাঁড়িয়ে আছে ৬ কোটি টাকা সেতু, কিন্তু দীর্ঘ এই সেতুর দুপাশে নেই সংযোগ সড়ক। তাই বিশাল বাজেটের এই সেতু কোনো কাজেই আসছে না স্থানীয় বাসিন্দাদের। এবার বর্ষাতেও সেতুটি ব্যবহার উপযোগী হয় কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আরও জানাচ্ছেন লুৎফর রহমান। পঞ্চগড়ের ধরধরা এলাকার টাঙ্গন নদীর উপর দৃশ্যমান এক সেতু। একদিকে ভুট্টা মরিচের মতো সবজির ক্ষেত, আর অন্যদিকে বাজার। তবে এই সেতুতে উঠতে হলে চড়তে হয় মই দিয়ে। সংযোগ সড়কের অভাবে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি অকেজো হয়েই পড়ে আছে। ২০২১ সালের আগস্টে কাজ শুরু হয় ধরধরা সেতুটির। মাঝে একবার মেয়াদ বাড়ানোর পর এবছর শেষ হয় সেতুর নির্মাণ কাজ। ৯৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি বোদা ও আটোয়ারী উপজেলার মাঝে সংযোগ স্থাপনের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না দুই পাশে সংযোগ সড়কের অভাবে। এবছরের জুনে বর্ধিত মেয়াদেও সেতুটি ব্যবহার উপযোগী হয় কিনা তা নিয়েও স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে সংশয়। এই ব্রিজটার জন্য আমরা স্কুলে যাইতে পারবো তাড়াতাড়ি। এই পাশে হচ্ছে বদা, এই পাশে হাসপাতাল আছে, এই পাশে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে। আশেপাশে যেই কৃষি উৎপাদনশীল যেই পণ্য আছে এগুলোরও দাম পাওয়া যায় না। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এই দামগুলো পাওয়া যায় না। এই রাস্তাটা যদি দ্রুতভাবে হয় তাহলে আমাদের যাতায়াত ভালো হবে। ব্রিজের কাজ তো মোটামুটি দ্রুতই চলতেছে, কিন্তু রাস্তার কারণে মানুষজন যাইতে পারতেছে না। পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, জমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটিলতায় সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে অগ্রগতি নেই। বর্তমানে মূল ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। সংযোগ সড়ক ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কটি এখনো নির্মাণ হয়নি। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে। অল্প দিনে আমরা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করতে পারবো। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হলে সংযোগ সড়কের কাজ করা হবে, সেই সাথে জনগণের চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে। কৃষিভিত্তিক এলাকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধার্থে ধরধরা সেতুটির দুই পাশে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। আরও একটি পালক যুক্ত হলো মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর উপকেন্দ্রের সাফল্যের মুকুটে। বাঙালির পাতে ফিরবে গোটালি নামের বিলুপ্তপ্রায় মাছ। কৃত্রিম প্রজননে এসেছে সফলতা, মিলেছে অনুমোদন। এখন খামার পর্যায়ে শুরু হবে এই মাছের উৎপাদন। প্রায় ২ বছর গবেষণার পর গত বছর প্রজননে সফলতা আছে। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এবছর চাষের জন্য মিলেছে অনুমোদনও। এই উপকেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালু করা গেলে খরাপ্রবণ উত্তরবঙ্গে মাছের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার বা IUCN এর 2015 সালের তালিকা অনুযায়ী বাংলাদেশের অন্যতম বিপন্ন মাছ গোটালি। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উত্তরের তিস্তা ও আত্রাই নদী ছাড়াও নেত্রকোনা ও সিলেটের বেশ কিছু অঞ্চলে পাওয়া যায় এই মাছ। দিন দিন সুস্বাদু এই মাছের পরিমাণ কমেই চলেছে। তবে আবারও বাঙালির খাবারের পাতে ফিরতে চলেছে গোটালি বা কালাবাটা মাছ। 2023 সালে তিস্তা নদী থেকে এই মাছ সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর উপকেন্দ্র। প্রায় 2 বছর গবেষণার পর গত বছর কৃত্রিম প্রজননে আসে প্রাথমিক সফলতা। আরও কয়েকটি ধাপ পেরিয়ে এবছরের শুরুতে চাষাবাদের অনুমোদন দেয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এখন চাষের জন্য পোনা তৈরি করছে উপকেন্দ্রটি। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ 5 জন এই গবেষণায় সাফল্য অর্জন করেন। করে হচ্ছে গিয়ে প্রাকৃতিক খাবারের পাশাপাশি তাদের হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ফিড, যেহেতু মাছের সাইজ অনুযায়ী 0.5 মিলিমিটার সাইজের আর্টিফিশিয়াল ফিডটা হচ্ছে গিয়ে দেওয়া হয়। এভাবে দেখি যে না, এই মাছটাকে পুকুরের পানিতেও হচ্ছে গিয়ে পুকুরের পরিবেশেও অভ্যস্তকরণ হচ্ছে গিয়ে করা হচ্ছে, অভিযোজন করে যেটা আর কি, সেটা হচ্ছে গিয়ে সম্ভব। কৃত্রিম প্রজনন এই পদ্ধতিতে আপনার ওভম এক ধরনের হরমোন আছে যেটা সিনথেটিক হরমোন। এই হরমোনটি আমরা মাছটি বক্ষপাখনার নিচে পুশ করে থাকি। পরবর্তীতে 8 থেকে 10 ঘন্টা পরে আমরা এটাকে শাওয়ারে রেখে দেই এবং এরা ন্যাচারালি ডিম ছেড়ে দেয়। ডিম ছাড়ার পরে যে আমাদের পণ্যটা হয়, ডিমতে ফার্টিলাইজেশন হয়। এই সময়টাতে আমরা যে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে ফার্টিলাইজেশন হইতে, এই সময়টাতে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টগুলো হয়। গোটালি মাছ সহ
সৈয়দপুর উপকেন্দ্রে কৃত্রিম প্রজননকৃত মোট মাছের সংখ্যা দাঁড়ালো 12-তে। 2006 সালে উপকেন্দ্রটির প্রতিষ্ঠার পর 2016 সালে প্রথম ট্যাংরা মাছের কৃত্রিম প্রজননে সক্ষম হন বিজ্ঞানীরা। এদিকে কৃত্রিম প্রজননকৃত 11 ধরনের মাছের মধ্যে বেশ কিছু মাঠ পর্যায়ে চাষের সফলতাও অর্জন করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ট্যাংরার পাশাপাশি বৈরালী মাছের চাষ হচ্ছে সবচেয়ে বেশি। আমরা নদী থেকে যে মাছটা আনি এনে আমরা ফার্স্টে অক্সিজেনেশনের মাধ্যমে মাছটা আনি, এনে আমরা পুকুরে যখন ছাড়ি সেটা নদীর পানির সাথে পুকুরের পানি কন্ডিশনিং করে মাছটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমরা প্রতিদিন 2 বার করে মাছকে খাবার প্রয়োগ করি, স্বাস্থ্য পরীক্ষা করে সেই অনুযায়ী আমরা 15 ডেজ পর খাবারটা অ্যাডজাস্ট করি তার বডি ওয়েটের সাথে। সারা দেশে মাছের চাহিদার যে ঘাটতি তার 13% রংপুর বিভাগে। সেই ঘাটতি পূরণে গবেষণা করে যাচ্ছে সৈয়দপুর উপকেন্দ্র। তবে খরাপ্রবণ এই অঞ্চলে মাছের পর্যাপ্ততা নিশ্চিত করতে হলে উপকেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্রে উন্নীত করা খুবই জরুরি বলছেন কর্মকর্তারা। আর সৈয়দপুরকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে বলছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আমরা একটা ডিপিপি অলরেডি রেডি করছি, আমাদের সচিব মহোদয় স্যার এই জায়গায় আসছিল। আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু ওই প্রকল্পে ধরে দিছি। যদি ইনশাল্লাহ ওই প্রকল্পটা পাস হয় তাহলে আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান করে আরও অন্য মাছের যে আয়রন মুক্ত করে আমরা ব্রিডিং করাইতে সক্ষম হব। যে রংপুর বিভাগ, এই রংপুর বিভাগে কিন্তু মৎস্য গবেষণা একটি প্রতিষ্ঠানই, এটা যা সৈয়দপুরে অবস্থিত। এই বিশাল যে আমাদের আয়তন, যেটা খরাপ্রবণ এলাকা, ড্রাউট এরিয়া, এই এরিয়াতে গবেষণা করতে হলে অবশ্যই একটি কেন্দ্র অতি জরুরি। আমরা যতটুকু অ্যাভারেজ কনজিউম করি দেখা যায় যে সৈয়দপুরে তার চেয়ে কম হয়, প্রায় 13% ডেফিসিট আছে। উপকেন্দ্রটিকে কেন্দ্রে রূপান্তর করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছিলাম। ভবিষ্যতে আমরা এটা চেষ্টা করব যাতে উত্তরবঙ্গের, স্পেশালি উত্তরবঙ্গের মাছগুলো নিয়ে গবেষণা করার জন্য যদি উপকেন্দ্রটাকে কেন্দ্রে রূপান্তর করা যায়। IUCN এর তথ্য মতে বাংলাদেশে 261টি মিঠা পানির মাছের মধ্যে 64টি মাছ রেড জোনে আছে। এর মধ্যে এখন পর্যন্ত গোটালি মাছ সহ 40টি মাছের কৃত্রিম প্রজনন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। ঈদের পর চাহিদা কম থাকায় বাড়েনি মাছের দাম, তবে ইলিশের সরবরাহ কম থাকায় দাম চড়ায়। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী নিউ মার্কেট মাছ বাজার থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, মাছের সরবরাহ দরদাম কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে বহু মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়, বিভিন্ন আশ্রয় নিয়েছে। সে কারণে কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। তবে যেটুকু গতকালকে যে সকল জেলেরা মৎস্য বন্দর আলিপুর মহিপুরে ফিরে এসেছেন, সে সকল ট্রলারের মাছগুলো বেচা বিক্রি হচ্ছে। তার ভিতরে যে ইলিশ মাছ, রূপালী ইলিশ, সেগুলো 1 কেজি ওজনে যে ইলিশ তা বিক্রি হচ্ছে 2600 টাকা প্রতি কেজি। এছাড়া যে আপনার 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 1400 থেকে 1700 টাকা প্রতি কেজি। এবং 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা প্রতি কেজি। এছাড়া যে দেশীয় চাষ যে মাছ এবং বিভিন্ন পুকুর জলাশয়ের মাছ, রুই বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা প্রতি কেজি এবং কাতল বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা প্রতি কেজি। এছাড়া যে চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 220 টাকা পর্যন্ত। এছাড়া যে তেলাপিয়া রয়েছে, সেই তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা পর্যন্ত। সেগুলো প্রকারভেদে দাম ওঠানামা করছে। এছাড়া যে পোয়া মাছ, সামুদ্রিক এবং নদ নদীর পোয়া মাছ, সেগুলো 200 থেকে 400 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেচা বিক্রি হচ্ছে প্রকারভেদে সেগুলো। কিন্তু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 1000 টাকা প্রতি কেজি, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তবে এতে ক্রেতাদের এখানে উপস্থিতি কম থাকায় কিন্তু মাছের দামটা চড়া হচ্ছে না। তবে ইলিশ মাছটা চড়া হওয়ার মূল কারণ হচ্ছে জেলেদের জালেও ইলিশের দেখা মিলছে না, আর বৈরী আবহাওয়ার কারণেও মাছ আরোহণ কম হচ্ছে, সে কারণে সরবরাহ
কম রয়েছে। আর 2-1 দিন পরে কিন্তু মাছের দাম আরো বাড়বে বলে এমনটি জানিয়েছে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বুধবার রাতেও থেমে নেই ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। যদিও ইরানের পাঠানো এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। অপরদিকে ইরানের নিরাপত্তা সংস্থায় হামলার দাবি ইসরায়েলের। এছাড়াও দেশটির খারাজ ও পেয়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলকে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টেফেন দুজারিক। এছাড়াও রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। এদিকে দুপক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুকে ইরানে হামলা চালিয়ে যেতে বলেছেন তিনি। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা সাফ জানিয়েছেন কোনো হুমকিতেই আত্মসমর্পণ করবে না তেহরান। উল্টো ওয়াশিংটনকে সতর্ক করে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালালে পরিণতি হবে ভয়াবহ। এদিকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার উপর সর্বাত্মক শক্তি দিয়ে আক্রমণ অব্যাহত রাখার দাবি নেতানিয়াহুর। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইসরায়েল ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে তীব্র হচ্ছে তেহরান ওয়াশিংটন বৈরিতা। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকট হচ্ছে। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে শুনানি হয়েছে বুধবার। এ সময় এক সিনেটরের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধ ও শান্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুত পেন্টাগন। They had an opportunity to make a deal. They should have made a deal. President Trump's word means something. The world understands that. And at the Defense Department, our job is to stand ready and prepared with options. এই অবস্থায় তেহরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কিছুটা অস্পষ্ট রেখে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলি হামলার পর ইরান পুরোপুরি প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। Remember 60 days and then came the 60. 61 is going to become a very famous number. That was one hell of a hit. That first hit, that was one hell of a hit. Not sustainable, to be honest. That's where it ended. It ended on the first night. Yes. এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রাণের ভয় দেখিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন হুঁশিয়ারি আমলে নেয়নি ইরান, বরং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে কড়া জবাব দিচ্ছে তেহরান। ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে বুধবার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলের হয়ে মার্কিন সেনারা ইরানে হামলা চালালে ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে। আরও বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেয়া হলেও ইরান দৃঢ়তার সঙ্গে ইসরায়েলকে মোকাবিলা করছে। এখন শান্তি প্রস্তাবে রাজি হওয়ার জন্য জোর দেয়া হলেও তেহরান নমনীয় হবে না। قوام عقلانیت و معنویت همراه با شجاعت و وقت شناسی در ملت عزیزمون هست. এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের দখলে, কিন্তু অপারেশন ট্রু প্রমিসের ১১তম ধাপে বুধবার ভোররাতে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তা মিসাইল দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান। বিপরীতে ইরানেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলার পর আইডিএফ দাবি করে বুধবার ইরানের পরমাণু প্রকল্পের অন্তত ৪০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। নেতানিয়াহু দাবি করে বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার উপর সর্বশক্তি দিয়ে আঘাত হানছে ইসরায়েল। אזרחי ישראל היקרים, אנחנו ביום השישי של מבצע עם כלבי. אנחנו יצאנו למבצע הזה כדי להסיר שני איומים קיומיים על מדינת ישראל. এদিকে ইসরায়েলি হামলার জেরে স্থানীয়দের পাশাপাশি ইরান ছাড়তে শুরু করেছেন ভিনদেশি নাগরিকরা। বিমান ব্যবস্থা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ইসরায়েল ছাড়তে প্রস্তুত মার্কিনরাও। এছাড়া সংঘাত তীব্র আকার ধারণ করায় বিমান বাহিনীর রণতরী নিমিজ্জের পর এবার মধ্যপ্রাচ্যে আরও বোমারু বিমান মোতায়েন করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম F-16, F-22 এবং F-35 সহ বিভিন্ন যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। পাশাপাশি ইউরোপের ঘাঁটিতে রাখা হয়েছে ৩০টির বেশি যুদ্ধবিমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
আয়াতুল্লাহ আলী খামেনি। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ধর্মীয় নেতা নিজের বিচক্ষণতা দিয়ে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন ইসলামী প্রজাতন্ত্রকে ইহুদি ভূখণ্ডের আগ্রাসন থেকে রক্ষার। কিন্তু ইসরায়েলের হামলায় এর মধ্যেই তিনি হারিয়েছেন বিশ্বস্ত আর ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাকে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, তার লক্ষণরেখা দুর্বল হয়ে গেলেও ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় খামেনি চেষ্টা করবেন শেষ সময় পর্যন্ত। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ধীরে ধীরে পরিণত হচ্ছেন একাকী এক চরিত্রে। তার চারপাশে গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা বেশ কয়েকজন সামরিক আর নিরাপত্তা উপদেষ্টাদের প্রাণ গেছে ইসরায়েলের হামলায়। অভ্যন্তরীণভাবে খামেনির চারপাশে তৈরি হয়েছে শূন্যতা, বাড়ছে কৌশলগত অনেক ভুলের ঝুঁকি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন খোদ খামেনির নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা। সবসময় খামেনির বৈঠকে উপস্থিত থাকা এক সূত্র বলছে, বর্তমান সময়ে প্রতিরক্ষা আর অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত পুরো প্রজাতন্ত্রকে ফেলতে পারে হুমকিতে। ইসরায়েলের হামলায় গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত জ্যেষ্ঠ অনেক সামরিক কমান্ডারের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছে সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি, যিনি খামেনির প্রধান উপদেষ্টা ছিলেন, বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজিজেদাহ, যিনি ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের নেতৃত্ব দিতেন, ছিলেন স্পাই মাস্টার মোহাম্মদ কাজেমি। তুখোর এই কর্মকর্তারা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ছিলেন। গার্ড কমান্ডার, ধর্মযাজক আর রাজনীতিবিদ মিলিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ছিল, যারা সব সময় আয়াতুল্লাহ আলী খামেনির ডাকা বৈঠকে অংশ নিতেন। হারানো সদস্যদের বাদ দিয়ে বাকিরা বৈঠকে বসেই টের পান দেশের হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উপদেষ্টাদের সংখ্যা কত কম। খামেনির ঘনিষ্ঠ কর্মকর্তারা জীবনের শেষ সময় পর্যন্ত তার প্রতি অনুগত থেকে গেছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে খামেনি কারাগারে ছিলেন। ১৯৮৯ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার আগে তার উপর বোমা হামলাও হয়। এরপর থেকেই ইরানে ইসলামী প্রজাতন্ত্রের শাসন নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু পশ্চিমাদের কাছে হয়েছেন চক্ষুশূল। ইরানের সরকার ব্যবস্থায় সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেয়া, যুদ্ধ ঘোষণা করা, এমনকি কমান্ডার কিংবা বিচারকদের বহিষ্কার করার মতো সর্বোচ্চ ক্ষমতা তার হাতে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ঘনিষ্ঠদের মতামত আর পরামর্শকে গুরুত্ব দেন তিনি। ওয়াশিংটনে মিডল ইস্ট ইনস্টিটিউট বলছে, বিচক্ষণ খামেনি বরাবরই সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অনেক সাবধানতা অবলম্বন করেন, যে কারণে এত দীর্ঘ সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, আশপাশে ঘনিষ্ঠ মিত্ররা না থাকলেও সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন সব দিক থেকে একটা বিষয় নিয়ে গবেষণা করছে, ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে জানালেন ডাক্তার জাহিদ। বোর্ডের সিদ্ধান্তে চিকিৎসায় কিছুটা পরিবর্তন। রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে জুলাইয়ের শেষে, সংক্রমণ বাড়ায় নির্দেশনা থাকলেও অধিকাংশ হাসপাতালে চালু হয়নি করোনা কর্নার। সীমান্তে কিছুতেই ঠেকানো যাচ্ছে না পুশ ইন, ৩৮ দিনে ঠেলে পাঠানো হয়েছে প্রায় ২,০০০। বিজিবির সক্ষমতা ও দৃঢ়তা বাড়ানোর তাগিদ। বগুড়ায় নিরাময় কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নির্যাতন, থেরাপিস্টদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। এবং ইরানে হামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। নেতানিয়াহুকে অব্যাহত সমর্থন, শুক্রবার জাতিসংঘের জরুরি বৈঠক। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।